খেলা জমছে। আমি প্রথমে ভাবছিলাম আসলে একটা সিদ্ধান্ত নিবে, তবে এই টাইপের হুলস্থুল সিদ্ধান্ত নিবে সেটা অনেকে বোঝেন না। যদি শুনতে ভালো লাগে অর্থাৎ আপনার ছুটবে না। একটা বড় খবর দিই দর্শক, প্রস্তাব পুরোপুরি খারিজ করে দিয়েছে। এক কথায় লাথি মেরে উড়িয়ে দিয়েছে। 10টা শর্ত সমেত একটা কড়া জবাব ধরিয়ে দিয়ে বলেছে, এই নাও আমাদের শর্ত। সংসদে ও সংসদের বাইরে জামাত ইসলামী অসাধারণ ভূমিকা পালন করছে। এক কথা যদি বলি, বিএনপিকে জামাত খেলে দিয়েছে। জামাত তার ভবিষ্যৎ ক্ষমতার রাস্তা পাকাপোক্ত করছে। আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। কিন্তু শেষ মুহূর্তে এসে এই রাস্তাটাও সরকারি দল ভঙ্গ করেছে। তাহলে কোন জায়গা থেকে এই কলকারি নাড়াতে হয়? এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে না। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। সেই বিএনপির মুখোশ টেনে ছিঁড়ে ফেলছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভাবনীয় সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে তা নিয়ে আজ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আপনাদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে, আর এটার প্রমাণ পাবেন এই সামনেই প্রমাণ পাবেন। দেখেন এখনো সময় আছে, সবাইকে এক জায়গায় নিয়ে আসেন, মানুষের চাওয়া পাওয়া পূরণ করেন। সবচেয়ে বড় কথা, গণভোটের অধিকারটা দিতে হবে। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সভা পাস করে নেওয়া হবে। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি তো দীর্ঘদিন গুম ছিলেন। তিনি যদি আদতেও সত্যিই যদি গুম হয়ে থাকতেন, তাহলে গুম কমিশন কেন বাদ দেওয়া হলো? নাকি তাকেও ওইখানে নিয়ে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। তাদের প্রভুদের ইচ্ছা তারা এখানে বাস্তবায়ন করছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। শত্রু শত্রু আমার বন্ধু, কিন্তু 2026 সালের এই নতুন বাংলাদেশের রাজনীতিতে এখন শুধু শত্রু শত্রু বন্ধু হচ্ছে না, বরং আদর্শ, ক্ষোভ এবং অধিকার আদায়ের লড়াইয়ে এমন কিছু অপ্রত্যাশিত রাজনৈতিক জোট বা সখ্যতা তৈরি হচ্ছে যা বর্তমান ক্ষমতাসীন দলের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। আমরা আজ এমন এক রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু সংসদের ভেতরে নয়, বরং রাজপথের পুরো হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন নারী যিনি একসময় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক এবং ফায়ার ব্র্যান্ড নেত্রী, কিন্তু আজ তিনি স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে দাঁড়িয়ে সেই বিএনপিরই মুখোশ টেনে ছিঁড়ে ফেলছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভাবনীয় সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে তা নিয়ে আজ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আজ আমরা অত্যন্ত গভীর লজিক, ফ্যাক্ট এবং পর্দার আড়ালের খবর দিয়ে প্রমাণ করব কেন হঠাৎ করে রুমিন ফারহানা এনসিপির সুরে কথা বলছেন। সংসদে স্পিকারের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেই ঐতিহাসিক অনুরোধের পেছনে আসল মেসেজ কি ছিল? আপ বাংলাদেশ এবং এবি পার্টি থেকে জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখগুলো কেন এনসিপির নিচে এসে জড়ো হচ্ছেন এবং আগামী 12 এপ্রিল রাজনীতিতে কি এমন ঘটতে যাচ্ছে যার ভয়ে বিএনপি সরকারের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রথমেই আসুন জাতীয় সংসদের ভেতরের সেই চমকপ্রদ এবং আইকনিক ঘটনাটির দিকে নজর দিই। আপনারা জানেন, দ্বাদশ জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। নিজের পুরনো দল বিএনপির সাথে তার আদর্শিক এবং কৌশলগত দ্বন্দ্ব এখন চরমে। তিনি সংসদে দাঁড়িয়ে বিএনপির প্রতিটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে রীতিমতো অগ্নিঝরা বক্তব্য রাখছেন, যেমনটি তিনি রেখেছিলেন আওয়ামী লীগের আমলে। সম্প্রতি সংসদে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে গেলে যখন স্পিকার তার মাইক বন্ধ করে দেওয়ার উপক্রম করেন, ঠিক তখনই ঘটে যায় এক অভাবনীয় দৃশ্য। সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বয়ং দাঁড়িয়ে স্পিকারকে বিনীত অনুরোধ করেন যাতে রুমিন ফারহানার সময় বাড়িয়ে দেওয়া হয়, এবং স্পিকার সেটি দিয়েছিলেন। রাজনীতিতে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। একজন তরুণ বিরোধী দলীয় হুইপ একজন স্বতন্ত্র এমপির জন্য সময় চেয়ে নিচ্ছেন। এটি শুধু একটি সৌজন্যমূলক আচরণ ছিল না, এটি ছিল একটি বিশাল রাজনৈতিক সিগন্যাল। নাহিদ ইসলাম মূলত পুরো দেশকে এবং ট্রেজারি বেঞ্চে বসে থাকা বিএনপির সরকারকে বুঝিয়ে দিয়েছেন যে রুমিন ফারহানার সংসদে একা নন, তার বক্তব্যের পেছনে, তার সাহসের পেছনে এনসিপি এবং জুলাই স্পিরিটের পুরো সমর্থন রয়েছে, জামাত জোটের সমর্থন রয়েছে। রুমিন ফারহানা এখন আর শুধু একজন স্বতন্ত্র এমপি নন, তিনি সংসদে এনসিপি এবং জামায়াতে ইসলামী সেই লজিক্যাল এবং ক্ষুরধার কণ্ঠস্বরের
প্রতিধ্বনি হয়ে উঠেছেন। রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আসলে কি বলছেন, যার কারণে এনসিপি তাকে এতটা সমর্থন দিচ্ছে? তিনি সরাসরি আঘাত করছেন বর্তমান সরকারের ক্ষমতা কুক্ষিগত করার ভয়ঙ্কর মাস্টার প্ল্যানগুলোর উপর। তিনি অত্যন্ত জোরালো ভাষায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিভাবে নগ্ন দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশের সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি না বসিয়ে নিজেদের দলীয় অনুগত লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার যে জঘন্য ফেসিবাদী প্র্যাকটিস শুরু করেছে বিএনপি, তার বিরুদ্ধেও কথা বলেছেন রুমিন ফারহানা। তিনি রীতিমতো সংসদে ঝড় তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই স্পিরিটের আলোকে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তৈরি করেছিল, বর্তমান সরকার কেন গায়ের জোরে সেগুলো বাতিল করে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাচ্ছে? তার এই লজিক্যাল এবং আইনি যুক্তিগুলোর সামনে সরকারি দলের মন্ত্রী এমপিরা বারবার স্পিচলেস বা নিরুত্তর হয়ে পড়েছেন। কারণ রুমিন ফারহানার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে এনসিপি এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শনের সাথে মিলে যাচ্ছে, রাজনৈতিক এজেন্ডার সাথে মিলে যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকেই রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জনটি শুরু হয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা কি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন? অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এনসিপির শীর্ষ নেতাদের সাথে রুমিন ফারহানার নিয়মিত এবং অত্যন্ত নিবিড় যোগাযোগ চলছে, কথাবার্তা চলছে, দর কষাকষি চলছে। যদি তিনি সত্যিই এনসিপিতে যোগ দেন, তবে তাকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কোনো দায়িত্ব দেওয়া হবে। হতে পারে সেটা আন্তর্জাতিক দপ্তরে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা এই সম্ভাব্য যোগদানকে অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক হিসেবে দেখছেন, তারা গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তারা মনে করছেন এনসিপির কাছে রয়েছে দেশের আপামর তরুণ সমাজের বিশাল সমর্থন এবং রাজপথ কাঁপানোর অদম্য স্পিরিট। কিন্তু সংসদে বা আইনি লড়াইয়ে সরকারের ভুলগুলো ধরে ধরে কাউন্টার দেওয়ার জন্য তাদের একজন অত্যন্ত অভিজ্ঞ, শিক্ষিত এবং ক্ষুরধার পার্লামেন্টেরিয়ানের প্রয়োজন ছিল। রুমিন ফারহানা সেই শূন্য স্থানটি নিখুঁতভাবে পূরণ করতে পারবেন। তার আইনি প্রজ্ঞা এবং এনসিপির তারুণ্যের শক্তি একত্রিত হলে সংসদে বর্তমান সরকারের একচ্ছত্র আধিপত্য এবং মেজরিটির দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে রাজনীতিতে মুদ্রার উল্টো পিছও থাকে। কিছু সমালোচক এবং সন্দেহপ্রবণ বিশ্লেষক এই সখ্যতাকে কিছুটা ভিন্ন চোখেও দেখছেন। তারা সতর্ক করে বলছেন যে রুমিন ফারহানার এজেন্ডা হয়তো পুরোপুরি জুলাই স্পিরিটের সাথে নাও মিলতে পারে। দীর্ঘকাল বিএনপির রাজনীতি করার কারণে তার নিজস্ব কিছু রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে এবং তিনি হয়তো এনসিপির প্ল্যাটফর্মকে ব্যবহার করে স্রেফ বিএনপির ওপর নিজের ব্যক্তিগত রাজনৈতিক প্রতিশোধ নিতে চাইছেন। কিন্তু এনসিপির তরুণ নেতৃত্ব এই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না, কারণ তারা জানেন বর্তমান ফেসিবাদী প্রবণতার সরকারকে ঠেকাতে হলে মেধা এবং সাহসের সমন্বয় অবশ্যই ঘটাতে হবে। এদিকে এনসিপি সূত্র থেকে পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু এবং পরিচিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। গত কয়েক সপ্তাহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনাইদের মধ্যে কয়েক দফায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোর ফলাফল স্বরূপ আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতা আহ্বায়ক আলী হাসান জুনাইদ, প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত এবং প্ল্যাটফর্মটির নারী মুখ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। শুধু এই তিন নেতাই নন, তাদের সাথে জুলাই আন্দোলনের আরও প্রায় 25 থেকে 30 জন পরিচিত এবং প্রথম সারির যোদ্ধা এনসিপিতে যোগ দেবেন। এই যোগদানের সমীকরণটি বর্তমান সরকারের জন্য একটি বিশাল অশনি সংকেত। কারণ জুলাই বিপ্লবের পর যখন বিভিন্ন প্ল্যাটফর্ম আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, তখন সরকার ভেবেছিল এদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে তারা খুব সহজেই নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে পারবে। কিন্তু নাহিদ ইসলামের এই সুকৌশলী পদক্ষেপে সরকারের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আপ বাংলাদেশ শুধু একা আসছে না, সূত্র বলছে বর্তমান রাজনৈতিক আরেক আলোচিত দল এবি পার্টি থেকেও একটি বড় এবং প্রভাবশালী অংশ এনসিপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবি পার্টির এই অংশটি মনে করে পুরনো রাজনৈতিক কাঠামোর ভেতরে থেকে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তাই তারা সরাসরি তরুণদের নেতৃত্বে থাকা মূল ধারায় যুক্ত হতে চাইছে। খুব দ্রুতই, সম্ভবত আগামী 12 এপ্রিল, একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এই সমস্ত জুলাই যোদ্ধা এবং নতুন রাজনৈতিক মুখগুলোকে এনসিপিতে বরণ করে নেওয়ার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এই পুরো দৃশ্যপট আমাদের সামনে 2026 সালের রাজনীতির এক নতুন এবং রোমাঞ্চকর ক্যানভাস তুলে ধরছে। বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, বিএনপি অসম্ভব ভুল করে ফেলেছে, ইতিহাসের সেরা ভুল করে ফেলেছে। বিএনপিকে কড়ায় গন্ডায় সে ভুলের মাসুল দিতে হবে, হিসাব দিতে হবে এবং বিএনপিকে অত্যন্ত মারাত্মকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, চাপাচাপিতে পড়ে এবং গণঅভ্যুত্থানের মুখে পড়ে। যেটা ইন্টারেস্টিং একটা আলাপ দর্শক, আপনারা জানেন সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়েছে। এটা একটা ব্ল্যাক স্পট বাংলাদেশের ইতিহাসে। শিশির মনি বলেছেন যে বিচার বিভাগের জন্য এটা একটা কালো দিন, যে অনেক কাঠখড় পেরিয়ে
প্রায় 200 বছরের প্রত্যাশা সেটা পূরণ হয়েছিল। সুপ্রিম কোর্ট আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠিত হয়েছিল। এখন সংসদে বিল পাশ করে সেটা বাতিল করা হয়েছে, যদিও কোর্টের রায় আছে যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে, কিন্তু সংসদ, বিএনপির ধারতারামির যে সংসদ, সেই সংসদ সুপ্রিম কোর্ট সচিবালয় বিল বাতিল করে দিয়েছে, রহিত করে দিয়েছে। এখন এই বিষয়টা কেন করেছে? তো এটা নিয়ে বিএনপিকে ভুগতে হবে, অনেক ভুগতে হবে। এটা করার প্রধান কারণ, বিএনপি যে স্বেচ্ছা করেছে এটা করার কথা ছিল না, বরং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এটা বিএনপি প্রতিশ্রুতির মধ্যে ছিল। জুলাই সনদেরও মৌলিক বিষয় এবং বিএনপির যে যত কমিটমেন্ট আছে, একটি দফা বলেন আর বিএনপি ম্যানিফেস্টো বলেন, সব জায়গায় কিন্তু তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে আসছে। তাহলে কেন এই বিল রহিত করার প্রয়োজন হলো? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আসলে বিএনপি স্বাধীন না, বিএনপি পুতুল। বিএনপিকে যেমন যে নাচায় সেভাবে নাচে। যেমন গুম অধ্যাদেশ বাতিল করতে হচ্ছে ডিজিএফআই চাপে, কারণ গুম করে ডিজিএফআই, অতএব তাদেরকে ধরা হবে, এটা তো হতে পারে না। যে ডিজিএফআই বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, অতএব ডিজিএফআই বলেছে, এটা শুনতে হয়েছে। এখন যেহেতু জনগণের সুষ্ঠু স্বাভাবিক ভোটে ক্ষমতা আসেনি, জনগণ বিএনপির ক্ষমতার মূল উৎস নয়, বিএনপির ক্ষমতার উৎস মিডিয়া, বিএনপির ক্ষমতার উৎস ডিজিএফআই, ভারত, আমেরিকা এবং আমি যেটাকে বলি সংক্ষেপে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল ব্যুরোক্রেসির মধ্যে সিভিল অ্যাডমিন, পুলিশ অ্যাডমিন, এরা বিএনপির ক্ষমতার উৎস। আওয়ামী লীগের ক্ষেত্রে সেম ছিল, এরাই টিকিয়ে রেখেছিল এবং এরা হাত ছেড়ে দিয়েছে। তখন আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দেখেছেন এত বড় দল, সারা দেশে এত সন্ত্রাসী আওয়ামী লীগের, কিন্তু জুলাই আন্দোলনের সময় কিন্তু তারা সবাই পালিয়েছে। কারণ ওই যে ডিজিএফআই, পুলিশ, সিভিল অ্যাডমিন হাত ছেড়ে দিয়েছে, ধ্বংসা হয়ে গেছে, কিছু করার ছিল না। এখন ওই শক্তিগুলো এই বিএনপিকে নিয়ে খেলছে, বিএনপিকে তারা ক্ষমতায় এনেছে এবং বিএনপি তাদের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে বিচার বিভাগ কিন্তু সবার উপরে ছড়ি করাতে পারে। যেমন আপনি ডিজিএফআই, আপনার ডিজিএফআই কে একদম ডিজলভ করে দিতে পারে বিচার বিভাগ চাইলে একটা রায়ের মাধ্যমে। আপনি প্রশাসনের কি সচিব অমুক্তম, আপনাকে একদম খেয়ে দিতে পারে বিচার বিভাগ, বিচার বিভাগের উপর কেউ নেই। এ কারণে বিএনপি সরকারকে যারা পরিচালিত করছে, ডিজিএফআই বলছে আমি থাকবো সেরা, সিভিল অ্যাডমিন বলছে আমি থাকবো সেরা, সেখানে বিচার বিভাগ সবার উপরে থাকবে, এটা হতে পারে না। তো এই জন্যে ওই যে ডিজিএফআই, সিভিল অ্যাডমিন এরা বরং বিচার বিভাগকে কবজা করে রাখছে। আপনি যদি যেমন সাপোজ আপনার 2 মেয়ে, এটা আমরা জানি, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা আছে, আত্মীয় স্বজনের মধ্যে এটা আছে, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে মজাও করি। এই বিতর্কটা বুঝতে হলে আপনাকে উদাহরণটা ভালোভাবে খেয়াল করতে হবে। সাপোজ আপনার 2 মেয়ে, এক মেয়ে বিয়ে দিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, মানে সহকারী জজের কাছে, আর এক মেয়ে বিয়ে দিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে। তার মানে সে আমলা, সে ভবিষ্যতে সচিব টচিব ডিসি ইউএন এগুলো হবে। এখন দেখবেন যে ঈদের সময় যখন এই 2 ভাইরা শ্বশুর বাড়ি বেড়াতে আসবে, তখন একে অপরকে টিপ করে দেয়, দুজনেই কিন্তু একদম ফার্স্ট ক্লাস, কিন্তু এবং দুজনের স্ত্রীদের মধ্যে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয় যে কোনটা সেরা। আরে যে জজ, সে বলে যে জজের উপরে কোনো চাকরি নেই, এসব সিভিল অ্যাডমিন টেডমিন তো আমরা গুনি না, অ্যাডমিন ওই চাকরি করে, বিরক্তিকর একটা চাকরি, তো কেরানি, এটা কোনো পাওয়ার আছে? ও তো কেরানিগিরি ছাড়া আলাদা কোনো পাওয়ার নাই। আর আমরা জজ মানে কি, আমরা রায় দিই, আমাদের উপরে কেউ নেই, সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি কাজ করে। আর সিভিল অ্যাডমিনে বলে আরে তুমি জজ, তুমি একটা রুমের মধ্যে থাকো, কোথাও যেতে পারো না, জনগণের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? রাষ্ট্র চালাই তো আমরা। তো দর্শক, এই রাষ্ট্রের ক্রাইসিসটা এখন বিএনপি এই ক্রাইসিসে পড়েছে ওই 2 ভাইরার মধ্যে, যে দুইজনেই সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি দেবে। আর তুমি কি, শ্বশুর কাকে গুরুত্ব দেয়? জজের উপর কেউ আছে? সবাই কার দিকে তাকিয়ে থাকে এক জায়গায় গেলে, জজের দিকে না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দিকে? তো এটা নিয়ে যেরকম একটা টানাপোড়েন, ওরকম যে ডিজিএফআই বলছে যে আমি আমি আমার উপর কি আছে, আমার উপর কাউকে রাখা যাবে না, সিভিল অ্যাডমিন বলছে আমার উপর কাউকে রাখা যাবে না, এবং জুডিশিয়ারি বলছে আমার উপর তো কেউ নাই, অথবা আমি তো সরকারেরই উপরে। এই খেলাটা চলছে। এই খেলার অংশ হিসেবে ডিজিএফআই এবং সিভিল অ্যাডমিনের চাপে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ করতে বাধ্য হয়েছে বিএনপি। বিএনপিকে যারা ক্ষমতা আনতে সরাসরি সহায়তা করেছে, যেমন বিচার বিভাগ কিন্তু ক্ষমতা আনতে বেশি সহায়তা করেনি। এমন আওয়ামী লীগের আমলের কথা ভিন্ন, আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কারণে কিন্তু বিচারকদেরকে পালাতে হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ বলতেন কত কিছু, যে মানিক চোরা, এদের ঘটনা আপনারা জানেন। কিন্তু এই ইউনুসের আমলে যে নির্বাচন হয়েছে, সেখানে ডিজিএফআই, সিভিল অ্যাডমিন, পুলিশ অ্যাডমিন এরা বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, বিচার বিভাগ কিন্তু এখানে তেমন কোনো ভূমিকা রাখেনি। এই জন্য বিএনপি চিন্তা করে এই বিচার বিভাগকে অযথা শক্তিশালী করে লাভ কি, এটা আমাদের কবজায় থাকুক,
আর আমাদের ডিজিএফআই আব্বা, সিভিল অ্যাডমিন আব্বারা বলেছে সেটা শুনি। এই হচ্ছে ঘটনা। সচিবালয়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরির শর্তাবলী 2025 সালের অধ্যাদেশ পূর্ববর্তী আইনের আওতায় ফিরে যাবে। এবং বিচারক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আগের মধ্যে দলীয়ভাবে সবকিছু হবে। যে বিএনপি করে সে বিচারক হবে, যে হবে না সে হবে, বিএনপি করে না সে হবে না। কোনো নীতিমালা, যোগ্যতা টোগ্যতা গুলো কিচ্ছু না। বিএনপি করলে আপনি বিচারক হতে পারবেন। এরপর দেখবেন যে মানিক সোরা এবং এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, এদের মতো, এনায়েতুর রহিমদের মতো এক একজন বিচারক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হবে। এবং সরকার পতন হলে ওই বিচারকদের পালাতে হবে। লিখে রাখেন, এই বিএনপি এই যে রাস্তায় গেল, এর ফলে যে বিচার বিভাগ তৈরি হবে, এই বিচারকদের আবার পালাতে হবে। এই জন্য শিশির মনি বলেছেন, বিচার বিভাগের জন্য এটা একটা কালো অধ্যায়। জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্ত বিচার বিভাগের জন্য কালো দিন হিসেবে অবহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমার শিশির মনি। তবে এটা টিকবে না। কেন টিকবে না? এটা নিয়ে বিএনপির আসল ধোলাইটা খেতে হবে, কড়াই গন্ডা হিসাব দিতে হবে। এখন এটা নিয়ে আপিল করবে। আপিল বিভাগ হাসিনার আমলেই, হাসিনার সংসদের সংশোধনী ওইটার বিরুদ্ধে রায় দিয়েছে। যেমন সংসদ বিচারকদের অপসারণ করতে পারবে, এই যে ষষ্ঠদশ সংশোধনী সম্ভবত, ওইটাকেই বাতিল করে দিয়েছে বিচার বিভাগ। তো এখানে তার তো বিএনপি হাসিনার কথাই শুনতো না, হাসিনার বিচারকরা, আর বিএনপির কথা শুনতে চাইবে। অতএব এই আপিলের রায় কি হবে এটা বুঝি। অতএব সংসদে এইসব বিল টিল এগুলো চলবে না, বিচার বিভাগ বাতিল করে দিবে। জাস্ট ওয়েট এন্ড সি, খেলা কি। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।